আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। আজকালকার দিনে পছন্দ মতো একটা কাজ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে শুধুমাত্র নিজের অধীনে কাজ করবে, তাই সমস্ত কাজ ছেড়ে শুরু করে ব্যবসা। আর আজকের গল্পে দেখবেন, যখন একটা মেয়ে ঠিক করে যে কিছু করে দেখাবে নিজের দমে, তখন তাকে দমিয়ে দেওয়ার জন্য কতজন কি ভাবে দাঁড়ায়, এবং আন্দোলনের বুকে দাঁড়িয়ে একা একটা মহিলার অসম লড়াইয়ের গল্প আমাদের আজকের পর্বে দেখাবো। পাপিয়া ঘোষাল ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস থেকে শুরু করে প্রফেশনাল মডেল, এই কাজগুলো ছেড়ে হঠাৎ চায়ের দোকান খোলা কেন? দেখো, আসলে মানে দু ধরনের মানুষ হয়। এক ধরো আমি যেটা দেখেছি, যে জীবনে কিছু মানুষ আছে যারা কোনো কিছুকে ফলো করতে পছন্দ করে, আর কিছু ধরনের মানুষ আছে যারা লিড করতে পছন্দ করে। তো আমি মনে করলাম কি, যে দেখো, যখন আমি এত কিছু অ্যাচিভ করতে পেরেছি, তাহলে আমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিটা আছে কি আমি আমার নিজস্ব কিছু করব। চায়ের ব্যবসাটাই কেন? দেখো, প্রথম কথা, আমি চারিদিকে শুনেছি কি যে নিজের ভালোবাসা যেটাতে আছে, মানে এমন কিছু কাজ করো যেটাতে সেকেন্ড ডেতে তোমার ঘুম থেকে উঠে মনে হবে না কি আবার কাজে যেতে হবে। তো আমি এটা এরকম মনে হবে না, যেখানে তোমার ভেতর থেকে ফিল হবে কি না আমাকে যেতে হবে। তো আমি ভাবলাম যে আমার ভালোবাসাটা তাহলে কোথায় আছে, কারণ সব কিছুই কাইন্ড অফ আমার করা হয়ে গেছে, ঘুরে দেখা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে মেয়ে মানে বিউটি পার্লার, মেয়ে মানে বুটিক, মেয়ে মানে সব রকম মেয়েলি কাজ থাকে। মানে আমাদেরকে অ্যাডভাইস করা হয় কি মেয়ে তুই বুটিক খুলে দে, ভাগ করা হয়ে গেছে মেয়েদের কাজ। আমাদের একটা প্রফেশনাল লিস্ট আছে, সেটা আমি এখন জানতে পেরেছি। তো আমি মনে করলাম কি চা খেতে এত ভালোবাসি, আমি প্রচণ্ড চা প্রেমী। তো আমি মনে করলাম কি চা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি চায়ের ব্যবসা শুরু করেছিলাম। এত ভাবনা চিন্তা করে চায়ের ব্যবসাটা শুরু তো হলো, কিন্তু রাশিয়ান চা দিদি হবে সেটা কি ভেবেছিলে? না, দেখো, প্রথম কথা, অনেকেই আমাকে কথা বলে কি এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করার পর যখন সেই মেয়েটা চায়ের দোকান খুলছে, তার মানে হয়তো কোনো কিছু ইন্টেনশন আছে, বা এই মেয়েটা হয়তো ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করেছে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু এই কাজটা তার জন্য করিনি। ভাইরাল হতে গেলে যে এই রকম কিছু করতে হবে সেটা কিন্তু নয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা চিন্তা করেছি যে দেখো, আমার ব্যাকআপ দেওয়ার মতো কিন্তু এই মুহূর্তে কেউ নেই। এবার কেউ যদি তোমায় প্রোভাইড করে, ধরো তোমার বাবার টাকা তুমি ইউজ করছো, বা তুমি তোমার হাজব্যান্ডের টাকা ইউজ করছো, বা কেউ তোমাকে প্রোভাইড করছে, সেই টাকা যদি ওয়েস্টও হয়, টু বি ভেরি অনেস্ট, ওটা তোমার কিন্তু অত গায়ে লাগবে না। কিন্তু যেখানে তোমার টাকা যদি ওয়েস্ট হয়, সেটা তোমার কিন্তু বেশি গায়ে লাগবে। যেহেতু আমি আমার সেভিংস থেকেই ব্যাপারটা ক্রিয়েট করছিলাম, তো আমার মনে হয়েছিল যে বাই চান্স যদি না পারি, আমার যদি ভালো না লাগে, কারণ আমার তো কোনো জায়গায় ভালো লাগেনি, আমি তো অলওয়েজ চেঞ্জ করেছি, তো এটাও যদি আমাকে চেঞ্জ করতে হয়, আমি যদি অতটা হার্ডওয়ার্ক করতে না পারি, সেজন্য আমি আমার বাড়ির সামনে একদম সেফ একটা আমার কমফর্ট জোনের মধ্যে আমি চেষ্টা করলাম কি এটা ছোট থেকে শুরু করি, যদি না জিততে পারি আমি বাড়ি চলে আসব, তো কেউ আমাকে জাজ করার নেই। ভাইরাল হব কোনোদিনই না, ভেবেছিলাম আমি কারোর কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারি, যে এত মানে ভালো কি খারাপ জানি না, তোমরা বলবে যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা একটা মেয়ে এই কাজ করছে, তাহলে আমরা বাড়িতে বসে সময় কেন নষ্ট করব। তো এটাই আমার উদ্দেশ্য ছিল পুরো ব্যাপারটাকে করার। ছোটবেলায় মাকে হারানোর পর দিদি তো মায়ের মতো। তো যখন প্রথমে পাপিয়া বাড়িতে জানালো যে সবকিছু ছেড়ে ছুড়ে ও চায়ের দোকান খুলবে, তখন আপনাদের রিয়াকশন কেমন ছিল? দেখো, আমি কিন্তু শুরু থেকেই আমার ব্যাপারটা ভালোই লেগেছে, কারণ এই জন্যে, কারণ ও না মানে ছোটবেলা থেকেই খুব লড়াকু। ওর যে মোটিভটা, মেন লক্ষ্যটা ছিল কি আমি একটা ব্র্যান্ড তৈরি করব। সো দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়, তো সেই জন্য আমি একবারের জন্য অবজেকশন করিনি, আমি সর্বদাই পাশে ছিলাম। চায়ের দোকান করার পর সবকিছু তো ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ করে এই পারিপার্শ্বিক পরিবেশটা এতটা বিগড়ালো কি করে?
দেখো, প্রথমে যখন আমি স্বপ্নটা শুরু করি তখন আমি ভেবেছিলাম যে কোথায় করব। এবার ব্যবসায়িক দিক থেকে দেখতে পেলে ওই জায়গাটা কিন্তু একটা জাংশন বলা যেতে পারে। সামনে ইন্টারন্যাশনাল হাট রয়েছে, তার সাথে সাথে ওটা একটা দিল্লি রোড, মানে জাতীয় সড়কের ওপরে, মানে যেরকম একটা জায়গায় সবার চোখে আসবে এরকম। ওইটা ভেবে আমি স্থানীয় ক্লাবের সাথে কথা বলি, যদিও ওই জায়গাটা কারণ নয়, সরকারের। তাও যেহেতু ওনারা তত্ত্বাবধানে রয়েছেন সেজন্য ওনাদের সাথে যোগাযোগ করি, এবং ওনারা না মানে খুবই সহযোগিতা করেছিলেন আমাকে। পুরো ক্লাবের লোক দায়িত্ব নিয়ে সেই জায়গাটা আমাকে করে দেন, এবং আমি খুব ভালোভাবে মন থেকে এটা ভাবতাম কি যে সমাজে ভালো মানুষের সত্যিই এক্সিস্টেন্স আছে, যার জন্য একটা মেয়েকে এরকমভাবে সুযোগ করে দেওয়া হচ্ছে। এই যে ধরো বিভিন্ন রকম নামকরণ করা বা হচ্ছে বিভিন্ন লোকজনের ভিড়, এই ভিডিও করা, এগুলো কিন্তু ওখানকার স্থানীয় লোকজনই করেছে। ব্যাপারটা খুব ভালো চলছিল। আস্তে আস্তে আমি তোমাদের ভাষায় আমি ভাইরাল হলাম। সবাই যখন এবার জানতে শুরু করলো এবং আসতে শুরু করলো, তখন আমি ঈর্ষার শিকার হয়ে গেলাম। একটা দোকান যখন ভাইরাল হয় তখন সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এই কারণ দেখিয়ে যদি কোনো আমাকে বলা হতো কি দেখুন আপনার জন্য আর 5টা ব্যবসায়িক লোকেদের অসুবিধা হচ্ছে, আপনি এখান থেকে চলে যান, আমি হয়তো সুন্দরভাবে বলতাম যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, কারণ আমি একা করে খাবো না, সবাই এগোবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ করে একটা নোটিশ ফেলে দেওয়া হলো, এবং এটা বলা হলো যে দোকানটি চিরকালের জন্য বন্ধ করা হলো। এটা কি কারোর ক্ষমতার মধ্যে পড়ে যে একটা দোকানকে চিরকালের জন্য উইদাউট এনি ইনফরমেশন ওটাকে বন্ধ করে দেবে? কিন্তু তোমার কনসার্নের বাইরে গিয়ে যখন ঘটনাটা হলো, এত বড় একটা দাবি কেউ করতে পারছে যে দোকানটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এতটা ভিত্তি ওরা কোথায় পাচ্ছে নিজেদের কথাতে, বা এতটা সাহস ওরা যোগাচ্ছে কোথা দিয়ে, তোমার কি মনে হয়? আজকে আমাদের সমাজ, প্রশাসন থেকে শুরু করে সবাই যে কতটা স্বার্থলোভী, সবাই নিজের স্বার্থ হয়তো লোকবলের অভাব বা তাদের হয়তো পরবর্তীকালে যে ক্ষমতাটা সেটা চলে যাওয়ার ভয়, আমি জানি না এগুলো কি, কিন্তু আমি আজকে বারংবার বিভিন্ন সংবাদ মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থেকে শুরু করে সবাইকে বলার চেষ্টা করছি যে হতে পারে অসুবিধা হয়েছে, কিন্তু তার জন্য একটা মেয়েকে তার সম্মানের দিকটা নষ্ট করে দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। কিছু মহিলা বলছে ওই দোকানটা জ্বালিয়ে দেওয়া হোক। কি করেছি গো যেখানে আমার দোকানটা জ্বালিয়ে দিতে হবে? দাদা, এই পাশে আরেকটা চায়ের দোকান ছিল যেটা একজন দিদি পরিচালনা করতো, সেই দোকানটা এখন বন্ধ। ঠিক কি কারণে বন্ধ হয়েছে বলতে পারবে? মেন রিজনটা বলতে গেলে আমাদের এই রাস্তা জাম, ওই সেলফি তোলা, এই নিয়ে গন্ডগোল, আর কিছু না। বাকি ক্লাবের মেম্বারের সঙ্গে যোগাযোগ করুন, ওরাই ডিটেল বলতে পারবে। আরেকজন ব্যবসায়ী যার দোকানটা বন্ধ হলো, মানে আপনার কি মনে হয় এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? না, ব্যবসা দিক দিয়ে দেখলে একটা ভুল। কিছুদিন সময় দেওয়া দরকার ছিল, সময় দেওয়া হয়। প্রশাসনের কাছে যখন প্রথমে গেলে, অর্থাৎ তোমাদের লোকাল থানাতে, সেখানে তারা কি বললো যে এইভাবে করা যায়? দেখো, আমি যখন প্রথম গিয়ে ওনাদেরকে বললাম কি এরম ব্যাপার হয়েছে, জাতীয় সড়কের ওপরে লোকাল ক্লাবের অনুমতিতে একটা জায়গা তৈরি করা হয়েছিল এবং ওনারা টাকাও নেয় আমার থেকে, এরপরে হঠাৎ করে পার্সোনাল কোনো ঈর্ষার জন্য জিনিসটা বন্ধ করে দেয়। তখন ওনারা বললেন যে দেখুন, NH6 হচ্ছে একটা সরকারি জায়গা, ওখানে দোকান খোলা দোকান বন্ধ দুটো ক্ষেত্রেই লিগাল কেউ কোনো স্টেপ নিতে পারবে না, কিন্তু যদি আপনি গিয়ে খুলতে চান খুলতে পারেন, ঝামেলা হলে আমরা আছি। এবার একটা কথা বলো, আমরা এন্ড অফ দ্য ডে আমরা কোনো ঝামেলা হবে তারপরে প্রশাসন আসবে, এই কথাটা কি আদৌ জাস্টিফাইড? তারপরে আমরা FIR করেছি এবং সেটা কমিশনার পর্যন্ত গেছে। ওনারা আজও আমাদেরকে বলছেন যে আমরা জিনিসটাকে খতিয়ে দেখার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা সংবাদ মাধ্যমে আমাকে ডাকা হয়েছিল, সেখান থেকে স্থানীয় MLA-কে ফোন করা হয়েছে এবং উনি সকলের সামনে এটা প্রতিশ্রুতি দেন কি উনি আমাদের সাথে বসবেন এবং একটা ডেট দেবেন। তারপরে যখন আমরা ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, উনি ফোন ধরা বন্ধ করে দেন। আমরা পঞ্চায়েতের সাথে বসে মীমাংসা করার চেষ্টা করেছি। পঞ্চায়েত প্রধানের বক্তব্য যে জিনিসটা খুব ভুল হয়েছে, আমরা এটার ঘোর বিরোধী, কিন্তু তারপরেও কোনো রকম পজিটিভ স্টেপ নেওয়া হচ্ছে না। আজকে 1 মাস হয়ে গেল আমি শুধু এই প্রশাসন, পঞ্চায়েত, MLA, এই সংবাদ মাধ্যম এইরকমভাবে ঘুরে যাচ্ছি। তো এটা কার পতন আমি বুঝতে পারছি না, আমার না পুরো সমগ্র আমার মতো আগে আসতে চাওয়া সবকটা নারী। আমি কিছু আমার
মাথায় ঢুকছে না আর। তিলে তিলে বড় করে তুলতে চেয়েছিলে যে দোকানটাকে, তার হঠাৎ করে এমন পরিণতি যে সম্বন্ধে তোমার কোনো ধারণাই ছিল না। তো এই সময়টা তোমার এখন কেমন কাটছে, যেখানে তুমি কোনো সমাধান খুঁজে পাচ্ছ না, যারা তোমার সাথে অন্যায়টা করলো তাদেরও কোনো শাস্তি হচ্ছে না, এই সময়টা তোমার কেমন যাচ্ছে? 1 মাস হয়ে গেল আজকে আমার সেরকমভাবে কোনো ইনকামের পার্ট নেই, ইনকামের পার্টটা পুরোপুরি শূন্য। আমি যখন বেঁচে আছি আমি তো লড়বই, এবং আমি কিভাবে লড়বো, কোন পথে গেলে আমার সুবিধা হবে আমি কিছু জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমি হাল কিছুতেই ছাড়বো না, কারণ আমি হেরে গিয়ে ওই সমস্ত মেয়েদেরকে আমি হারাতে দিতে চাই না যারা মানে আমার মতো সিচুয়েশনে পড়ে এবং চুপচাপ অন্যত্র কোনো ব্যবস্থা করে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা কথা বিভিন্ন সংবাদ মাধ্যমের মানে থ্রুতে জানাতে চেয়েছিলাম কি, যে আজকে আপনি আমাদের অ্যাডভাইস করেছিলেন লকডাউনের টাইমে কি কেউ বাড়িতে বসো না, বেকারত্ব ইজ নট দ্য সলিউশন, বাইরে বেরো, আর যদি পেটে সত্যি শিক্ষা থাকে তাহলে কোনো কাজ ছোট বড় হয় না, তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে চাও সেটাই শেষ কথা। তাহলে আজকে আমি যখন এই কাজে এগোলাম, আজকে যখন বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, একজন রাষ্ট্রপতি তিনিও মহিলা যখন একটা জেনারেশন ক্রিয়েট করছে এবং সমস্ত কিছুর পেছনে কিন্তু কোথাও না কোথাও মহিলার একটা বড় হাত থাকে, তাহলে একটা চায়ের দোকান থেকে নিজের ব্র্যান্ড তৈরি করতে গিয়ে এমন কি অপরাধ করলাম যে আজকে পুরো প্রশাসন, সমাজ থেকে শুরু করে সবাই আজকের মানসী। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।